প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এপিসোডে মেনলি তোমাদের সাথে কথা বলবো তোমাদের বাংলা তৃতীয় সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার দ্বাদশ শ্রেণীর বাংলা একটি পাঠ্য কবিতা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। পাবলো নেরুদা রচিত তার সঙ্গে। পাবলো নেরুদা রচিত এই তার সঙ্গে কবিতাটা অলরেডি আমি জাস্ট পড়ে তোমাদেরকে একবার শুনিয়ে রেখেছি। আজকে আলোচনা করব পাবলো নেরুদার এই তার সঙ্গে কবিতাটা নিয়ে। তার আগে তোমাদের বলবো, পাবলো নেরুদা সম্বন্ধে তোমাদের অলরেডি পরিচয় হয়ে গেছে দশম শ্রেণীতে অসুখী একজন কবিতাকে কেন্দ্র করে। পাবলো নেরুদা ছিলেন চিলির বিখ্যাত কবি, কূটনীতিক ও রাজনীতিবিদ। তার প্রকৃত নাম ছিল নেক্তালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো। তিনি তার ছদ্মনাম পাবলো নেরুদা নামে সমধিক পরিচিত। ছেলেবেলা থেকেই তার কবিতা রচনার সূত্রপাত। তার বিখ্যাত কাব্যগ্রন্থ আছে এক্সট্রাভাগারিয়া, এবং 1943 খ্রিস্টাব্দে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। প্রতিবাদী কবিতা রচনার পাশাপাশি লিখেছেন পরাবাস্তববাদী কবিতা, রাজনৈতিক ইস্তাহার। 1950 খ্রিস্টাব্দে তিনি আন্তর্জাতিক শান্তি পুরস্কার পান। 1971 সালে তাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়। আমাদের তোমাদের এই যে পাঠ্য কবিতাটি, তার সঙ্গে এই কবিতাটি শক্তি চট্টোপাধ্যায় অনুদিত পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। তার সঙ্গে এই কবিতাটির মূল নাম স্প্যানিশ ভাষায় রচিত পাবলো নেরুদার একটি কবিতা কোন এলা। এটি কবির এক্সট্রাভাগারিয়া নামক যে কাব্যগ্রন্থটা ছিল সেখান থেকে নেওয়া হয়েছে। ইংরেজিতে এই কবিতাটির নাম ছিল উইথ হার। এই উইথ হার নামক যে কবিতাটি ছিল, সেই উইথ হার নামে যে সিরান কসগ্রভ নামক অনুবাদ করেন উইথ হার নামে, সিরান কসগ্রভ এটা অনুবাদ করেছিলেন, যেটি প্রকাশিত হয়েছিল পোয়েট্রি আয়ারল্যান্ডে। পরে কবি শক্তি চট্টোপাধ্যায় এই কবিতাটিকে বাংলায় অনুবাদ করেন এবং তিনি পাবলো নেরুদার প্রেমের কবিতা নামক একটা অনুবাদ গ্রন্থ করেন, যেটা দেজ পাবলিশিং থেকে প্রকাশ পায় 1976 সালের জানুয়ারি মাসে। সেই পাবলো নেরুদার এই শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটিতেও তার সঙ্গে কবিতাটি অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ এই কবিতাটা আমরা যে পাঠ্য কবিতাটা পড়ব সেটা পাবলো নেরুদার শ্রেষ্ঠ প্রেমের কবিতা এই কাব্যগ্রন্থ থেকে, বা শ্রেষ্ঠ কবিতা করবে, শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতার একটা বড় প্রেক্ষাপট আছে। কবিতার বড় প্রেক্ষাপট যদি আমরা দেখি তাহলে দেখব স্পেনের যে গৃহযুদ্ধ চলছিল 1936 থেকে 1939, এই সময়ে যে পরিস্থিতি সমকাল, সেই পরিস্থিতিকে কেন্দ্র করেই মূলত আমরা দেখব একটা যে ভাবনা কবির, সেই ভাবনাটা তিনি এখানে ব্যক্ত করেছেন। 40-এর দশক ছিল স্পেনীয় বামপন্থার অভ্যুত্থানের সময়। সেই সময় মাদ্রিদ যেমন একদিকে স্পেনের কবি, শিল্পী, সাহিত্যিক, নাট্যকারদের মিলন ক্ষেত্র হয়ে উঠেছিল, পাশাপাশি এই সময় স্পেনের আকাশে আত্মপ্রকাশ ঘটেছিল স্বৈরাচারী শাসক ফ্রাঙ্কোর। 1936 সালে জুলাই মাসে হিটলার ও মুসোলিনির প্রশ্রয়ে ফ্যাসিস্ট সেনানায়ক এই ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর নেতৃত্বে সামরিক বিদ্রোহ দেখা দিয়েছিল স্পেনে। প্রতিবাদের ঝড় উঠেছিল স্পেনের আকাশে বাতাসে, গর্জে উঠেছিল শত শত প্রতিবাদী কণ্ঠস্বর, কিন্তু মুহূর্তে শাসকের বজ্রমুষ্টি থামিয়ে দিয়েছিল সব। কবিবন্ধু স্পেনীয় তরুণ কবি লোরকাও বাদ গেলেন না। কবি লোরকার পৈশাচিক হত্যাকাণ্ড নেরুদার মনোজগতে ঝড় তুলেছিল। বেদনার্থ এবং ক্ষুব্ধ কবি কবিতাকে হাতিয়ার করলেন। তার জ্বালাময়ী ভাষায় সরকারের আসন টলে গেল। তিনি বিরাগভাজন হলেন সরকারি কনসালের পদ হারাতে হলো তাকে। শ্রমজীবী পরিবারের সন্তান, তিনি চেয়েছিলেন সবসময় পরিবারের সাথে সময় কাটাতে। নেরুদা যখন পাবলো নেরুদা যখন ছিলেন যখন গোপনে যোগ দিয়েছিলেন কমিউনিস্ট পার্টিতে, তখন তার স্ত্রী দালিয়া ছিলেন সন্তান সম্ভবা। নেরুদা নিরাপত্তাহীনতায় যখন স্পেন ত্যাগ করলেন, এক শহর থেকে আরেক শহরে পালিয়ে বেড়াতে থাকলেন। এই দুঃসময়ে তার একমাত্র সঙ্গী ছিল দালিয়া। তিনি যে কেবল তার স্ত্রী ছিলেন তাই নয়, ছিলেন সহমর্মী, সহযোদ্ধাও। সর্বকাজে দালিয়া ছিলেন তার প্রধান প্রেরণা। কঠিন এই সমাজ পরিস্থিতিতে হয়তো এই প্রিয়তমার উদ্দেশ্যে লেখা হয়েছিল তার সঙ্গে কবিতাটি। যদিও কবিতায় কবি কথাও বলেননি যে তার প্রিয়তমার কথা। তার সঙ্গে যদি আমরা দেখি তাহলে ইংরেজিতে তিনি অনুবাদটা আমরা দেখতে পাচ্ছিলাম উইথ হার, অর্থাৎ স্ত্রীলিঙ্গবাচক শব্দ। তাহলে কবি এখানে তার প্রিয়জনের কথাই বলছেন, তার স্ত্রীর কথাও বলেননি, দেশমাতৃকার কথাও বলেননি, প্রিয়জনের কথাই বলছেন। এটা আমরা ধরে নেব, কারণ অসুখী একজন কবিতা যখন তোমরা পড়েছিলে সেখানেও দেখবে সবাইকে অসুখী বলা হলেও একমাত্র মেয়েটাকে প্রকৃত অসুখী বলা হয়েছিল। যাই হোক, ওই সময়টাই স্পেনের গৃহযুদ্ধ চিলির যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, বিপর্যস্ত চলছে, সেই সময়ে বেঁচে থাকা, অস্তিত্ব রক্ষার লড়াইটাই সব থেকে বড় হয়ে উঠেছিল। তাই কবি রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অবক্ষয়, নৈতিকতার ধ্বংস প্রত্যক্ষ করে সময়কে অস্থির এবং জীবনযাপনের জন্য অসুবিধাজনক বলে চিহ্নিত করেছেন। আর তাই এই সময়টা, অশান্ত সময়টা একলা তো পার করা যায় না। এর জন্য প্রয়োজন একজন সহযোদ্ধা, যিনি সমঝাতে পারবেন, পারিপার্শ্বিক প্রতিকূলতার গতি প্রকৃতি ভালো করে বুঝে তবেই এগিয়ে যেতে পারবেন সঙ্গে সঙ্গে। ভাবি প্রজন্মের নবীন হাত শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠেনি, তাই অভিজ্ঞ সহযোদ্ধা নিজের পরিণত কঠিন মুঠোয় আশ্রয় দিতে চেয়েছেন এই ছোট্ট হাত দুটিকে। তাই কবি অকপটে বললেন, সময়টা খুব সুবিধের না,
আমার জন্য অপেক্ষা করো। কতকের জন্য অপেক্ষা করতে বলছেন? দুজনে মিলে খুব সমঝে, খুব ভালোভাবে একে পার করতে হবে। অর্থাৎ একটা বিপর্যস্ত সময় তখনই পার করা সম্ভব যদি ঐক্যবদ্ধ থাকা যায়। তুমি তোমার এই ছোট্ট দুটি হাত আমার হাতে রেখো। ছোট দুটি হাত, যদিও বানানটা ছোট নয়, ছোট্ট, অর্থাৎ এখানে ভাবি যে ভবিষ্যৎ যে প্রজন্ম, সেই ভবিষ্যৎ প্রজন্মকে আগলে রাখতে চেয়েছেন কবি। কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। অর্থাৎ এই যে লড়াই, এই লড়াইটা সহজ নয়। এই লড়াইয়ে আঘাতে লুটিয়ে পড়তে হবে, আবার উঠে দাঁড়াতে হবে। আর সেই উঠে দাঁড়ানোটা কখনো সহজসাধ্য হবে না। তীব্র কষ্ট, বেদনা, যন্ত্রণাকে পরাস্ত করে উঠে দাঁড়াতেই হবে এই অস্থির সময়ের মাটিতে। প্রতিকূল সময়ের পরবর্তী আঘাতটাকে বুঝে নিতে হবে। তারপর পায়ের তলার মাটি শক্ত করে যুদ্ধে জিতে নির্মল আনন্দ এবং আহ্লাদে মেতে উঠতে হবে। এই রকম একটা ভাবি প্রত্যাশা নিয়ে কবি বললেন, কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। ঠিক তারপরেই কবি বলছেন, আমরা আবার সেরকম এক জুড়ি। জুড়ি বলতে এখানে কি বলছে? যোগ্য সহযোদ্ধা, মানে এক কথায় কি বলা যেতে পারে, একই মতাদর্শের অনুচর, একই মতাদর্শের শরিক। সুখের দিনে সহচর জোটে অনেক, অর্থাৎ যদি আমরা দেখি বসন্তের কোকিল প্রচুর পাওয়া যাবে, কিন্তু বর্ষাকালে বা শীতকালে কোনো কোকিল পাওয়া যায় না। মানে সুযোগ সন্ধানী মানুষের তো অভাব হবে না, তারা কেউ সংগ্রামের পথে সহযোদ্ধা হয় না। কবির সংগ্রামী চেতনা সবসময় অনৈতিকতা, অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করে চলে। আগের মতো আবারও প্রকৃতি সৈনিকের খোঁজে থাকেন তিনি, যে তার যোগ্য জুড়ি হবে, দুজনে একাগ্রতা, নিষ্ঠা ও হৃদয়ের বারুদ একসঙ্গে লড়াই করার সাহস তৈরি করবে। অস্থির প্রতিকূল সময়ে কোনো আশ্রয়ে নিশ্চিত, নিরাপদ বা স্থায়ী নয়। তাই অজস্র বাধা বিপত্তির মাঝে অনিশ্চিত অস্থায়ী ঠিকানাতেও বেঁচে থাকার আন্তরিক প্রয়াস বজায় রাখতে হবে। আর দুজনের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া সেই প্রয়াস সফল হওয়া সম্ভব নয়। আর সঙ্গীর প্রতি যদি আমরা বিশ্বাস না থাকে, তাহলে সেই বিশ্বাস সেখানে আমরা কি জয়লাভ করতে পারি না। আর তাই নরম পলিমাটির সরসতা না থাকলেও পাথরের সংকীর্ণ খাঁজ থেকে জীবনের চারাগাছ মাথা তুলে দাঁড়াতে পারে না। প্রকৃতির বন্ধা অনুর্বর মাটি পাথরকে ফাটিয়ে জীবন বেঁচে থাকার স্পর্ধা, মানে জীবনটা বেঁচে থাকার স্পর্ধায় মাথা তুলে দাঁড়ায়। অর্থাৎ এই যে আমরা আবার সেরকম এক জুড়ি, এমন দুজনের কথা বলা হচ্ছে যাদের মতাদর্শগত মিল আছে, যারা স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে, পাথরে ফাটলে সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে। পাথরে কোনোদিনও প্রাণ হয় না, ফাটলে প্রাণ সত্তা হয় না, বাসস্থান করা যায় না। সেই পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি, অর্থাৎ যারা সেখানে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চেষ্টা করেছে, কোনো রাষ্ট্রশক্তি, কোনো প্রতিবন্ধকতা তাদের অস্তিত্বকে ধ্বংস করতে পারেনি। তাই কবির অকপট স্বীকারোক্তি, সময়টা মোটেই সুবিধের না। তিনি তার সহযোদ্ধাকে তাই পরিষ্কার করে বলে দিতে চেয়েছেন, সময়টা মোটেই সুবিধার না। কারণ এই সময়টা বিপর্যস্ত মুহূর্তে এক থাকতে হবে। তাই কবি তার জুটিকে, তার সহযোদ্ধাকে বলছেন রোসো, অর্থাৎ দাঁড়াও, অপেক্ষা করতে বলেছেন। কারণ একগুচ্ছ জমে থাকা দায়িত্ব কর্তব্য আছে, সেই দায়িত্ব কর্তব্যের বোঝা নামিয়ে ঝুড়ি সাবন নিয়ে পথে নামতে হবে। অস্থির বর্তমান থেকে যে পথ গিয়েছে সোনালী ভবিষ্যতের দিকে, আর সেই পথে আছে কি অজ্ঞানতা, অশিক্ষতা আর ভীরুতার আবর্জনা। এই আবর্জনা সাফ না করলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। সাবলে নির্দয় আঘাতে কঠিন বাধাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে, পাশ কাটিয়ে নয়। আবর্জনা স্তূপ ঝুড়িতে ভরে দূরে ফেলেছে এগিয়ে চলতে হবে, খালি পায়ে চললে রক্তাক্ত হতে হবে। তাই বর্মের প্রতীক অর্থাৎ জুতো জোড়া পরতে হবে। নিশ্চিত নিরাপদ আশ্রয় ছেড়ে প্রয়োজনীয় বস্তু, পোশাক, আশাক ইত্যাদি নিয়ে একেবারে বেরিয়ে পড়তে হবে। তবে সে ভার যেন দুঃসহ না হয়, অর্থাৎ জীবন ধারণের জন্য সামান্য কিছু নিলেই হবে। তাই বলছেন সময়টা খুব সুবিধা না, রোসো, অপেক্ষা করো, আমার জন্যে দাঁড়াও। কাকে ঝুড়ি নাও, তুমি তোমার ঝুড়িটাকে সঙ্গে নাও। নতুন পথ প্রশস্ত করতে হবে, শ্রমজীবীদের আহ্বান জানাচ্ছেন। শাবল নাও, গাঁইতি শাবল নাও, নতুন করে কোদাল চালাতে হবে, পথ তৈরি করতে হবে। জুতো পরো, নিজের অস্তিত্ব রক্ষার জন্য সেই একটা বর্ম পরো। আর প্রয়োজনীয় যেটুকু জিনিস সেটুকু সঙ্গে নাও, কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও। কোনো আয়েসি জিনিস নয়, আয়েসি ব্যবস্থা নয়, বরং যতটুকু প্রয়োজন ততটুকুই সঙ্গে নাও। নিয়ে বেরোতে হবে, নতুন দিন তৈরি করতে হবে, নতুন যুগ তৈরি করতে হবে। আর এর জন্য দরকার কি? পারস্পরিক সহমর্মিতা। পারস্পরিক সম্পর্কের বাঁধনকে বাধ্যতামূলক সম্পর্কে তকমা দিতে হবে, যে শুধু স্বার্থের সম্পর্ক থাকলে হবে না। এখানে একে অপরকে ছাড়া অস্থির সময়ের প্রতিকূল স্রোত পার করা অসম্ভব। অর্থাৎ যেটা একের বোঝা হবে সেটা 10-এর পক্ষে লাঠি হবে। তাই বলছেন কবি, এখন আমাদের একে অপরকে লাগবে, শুধু কার্নেশন ফুলের জন্য না,
কার্নেশন ফুল মানে, এই কার্নেশন ফুল ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটি ফুল। যেমন ধরো আমাদের নর্মালি আমরা কি প্রেম, সৌহার্দ্য, বন্ধুত্বের প্রতীক বলতে গোলাপ ফুল বুঝি, ঠিক তেমনি কার্নেশন ফুল বা এই যে ক্লোভ পিঙ্ক যেটাকে বলা হয়, এর অপূর্ব বর্ণচোরা ঢেউ খেলানো পাপড়ি, মন ভোলানো সুগন্ধ জীবনের মায়াময় আবেশকে আরও প্রকাশ করে। অর্থাৎ গোলাপ যেমন কি হয়, গোলাপের মাধ্যমে প্রেম, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব বন্ধন, এগুলো যেমন আমরা গোলাপের মাধ্যমে প্রকাশ করি, তেমনি শুধু এই প্রেম, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, আত্মীয়তাবোধ এইভাবে কার্নেশন ফুলের জন্য লাগবে না। আর মধু তালাশের জন্যও না, মধু তালাশের জন্য না, সুখ স্বপ্নে মরা এই যে মধু, অর্থাৎ এই যে স্বার্থ, সেই স্বার্থের জন্যও লাগবে না। বরং কি লাগবে, আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। আগুন এখানে বিপ্লবের প্রতীক। একলা প্রতিবাদ করা যায় না, বিপ্লবের জন্য প্রয়োজন যোগ্য জুড়ি, যোগ্য সহযোদ্ধা, যোগ্য যোগ্য সাথী দরকার, সহমর্মী মানুষ দরকার। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সর্বত্র শোষণের ফলে পঞ্জীভূত ক্ষোভ জমা হয়েছে আবর্জনা স্তূপের মতো, আর তাকে সেখানেই জ্বালাতে হবে বিপ্লবের আগুন। তাই আগুন কি করবে, সব ধ্বংস করে দেবে, ধ্বংস করে দিয়ে নতুন সৃষ্টি করবে। তাই কবি সহযোদ্ধাদের আহ্বান জানিয়েছেন যে এখন আমাদের একে অপরকে লাগবে, শুধু কার্নেশন ফুলের জন্য না, মধু তালাশের জন্যও না, আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন, অর্থাৎ নতুন বিপ্লবের মাধ্যমে নতুন সৃষ্টি বানাবার জন্যে। তাই শেষে গিয়ে বলছেন সমাজ সচেতন কবি, তিনি বলছেন এই যে অস্থির সময়, একটা ভয়ঙ্কর সময় সর্বত্র দখল করে রেখেছে সেই শাসকের চোখ রাঙানি শাসকের অত্যাচার, যতই মাথা তুলে দাঁড়াক না কেন, পরিবর্তনকামী মানুষ একদিন শেষ কথা বলবে, তারাই মাথা তুলে দাঁড়াবে। তাই বেঁধে ঐক্যবদ্ধ হতে হবে, সংগ্রামে জোটবদ্ধ হতে হবে, কারণ এককভাবে কোনো কিছু করা সম্ভব না। তাই কবির বক্তব্য, এই যে সুবিধার নয় সময়, এই যে ভয়ঙ্কর একটা সময় আমরা কাটাচ্ছি, বিপর্যস্ত সময়, যেটা সুবিধার নয়, যতই মাথা উঁচু করুক, যতই উঁচু করুক মাথা, যতই উঁচু করুক, যতই মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করুক, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, যদি মানুষ ঐক্যবদ্ধ থাকে, যদি একতা থাকে, তাহলে আমরা আমাদের চার হাত চার চোখে এঁকে যুঝবই, এই ভয়ঙ্কর মুহূর্ত আমরা অতিক্রম করে যাব। অর্থাৎ কবি এমন একজন চেয়েছেন এই কবিতায়, তার সঙ্গে একজন সহযোদ্ধার সঙ্গে চেয়েছেন। সেই সহযোদ্ধা হবেন শ্রমজীবীদের প্রতিনিধি, হবেন তার যোগ্য সাথী, যোগ্য সহমর্মী, এবং যিনি সবসময় কবিকে অবলম্বন করে বা কবির সাথে সাথে থাকবেন। ঐক্যবদ্ধতার মাধ্যমে এই ভয়ঙ্কর বিপর্যস্ত সময়টা কাটানো সম্ভব হবে। গৃহযুদ্ধের যে করাল গ্রাস, তা থেকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে। যেহেতু তার সঙ্গে তিনি চেয়েছেন, এই সহযোদ্ধার সঙ্গে থাকতে চেয়েছেন, তাই কবিতার নাম তার সঙ্গে সার্থক এবং তাৎপর্যমণ্ডিত হয়েছে। এই ছিল আজকের আলোচনা। ফিরে আসবো অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ সঙ্গে থেকো, স্টে টিউনড।